আমরা বলি ওজন কমাতে, কিন্তু ওজন কমে না। তো সবসময় যদি কানের কাছে কেউ বলে এতদিন বিয়ে হয়ে গেল কেন বাচ্চা হচ্ছে না, যখন ফিমেল পেশেন্ট স্মোক করে তখন তুই কি বলিস? স্যার অ্যালকোহল যদি আমরা বলি লিমিট করতে, তো জিজ্ঞেস করে কত খাওয়া যাবে। স্মোক করো না, অ্যালকোহল করো না বা কম খাও, ডাজন্ট ম্যাটার টু। এখন বলা হয় যে স্মার্টফোনটাই তোর কন্ট্রাসেপশন হয়ে গেছে। নমস্কার, আমি ডক্টর প্রজ্ঞানিকা গুরুং, ইনফার্টিলিটি অ্যান্ড আইভিএফ স্পেশালিস্ট, PHS Fertility, IVF and Women Care। আর আজকে আমরা কথা বলবো ফার্টিলিটি হেলথ অ্যান্ড IVF নিয়ে। আজকে সেশনের জন্য আমাদের সাথে আছে ডক্টর ইন্দ্রনীল সাহা। ডক্টর ইন্দ্রনীল সাহা needs no introduction. He is a very eminent senior gynecologist with special interest in infertility and IVF. Welcome, Dr. Indranil Saha. নমস্কার। তো এখনো ইনফার্টিলিটি নিয়ে অনেক স্টিগমা আছে, অনেকেরাই ইনফার্টিলিটি নিয়ে কথা বলতে চায় না। অনেক প্রশ্ন থাকা সত্ত্বেও হয়তো সেটা বেরিয়ে খুলে কথা বলতে পারে না। অনেকেরা আইভিএফ করে, কিন্তু আইভিএফটাও গোপনে করে। রিসেন্টলি WHO ইনফার্টিলিটিকে পাবলিক হেলথ হিসেবে অ্যানাউন্স করেছে। তাহলে আমার মনে হয় যদি ইনফার্টিলিটিকে আমাদের ওভারকাম করতে হয় এই প্রবলেমটাকে, তাহলে আমাদের এই বিষয়টা নিয়ে বেশি করে কথা বলতে হবে। আমরা চাই যে ফার্টিলিটি হেলথ নিয়ে আপনাদের অ্যাওয়ারনেসটা বাড়ুক আর আপনারা আরো ফার্টিলিটারেট হন। ডক্টর সাহা, আপনি এই ব্যাপারে কি বলতে চান ফার্টিলিটি হেলথ এবং ফার্টিলিটারেসি নিয়ে? ফার্টিলিটি হেলথ নিয়ে যদি আমরা বলি, তাহলে যখন আমরা ছোটবেলায় PSM এ পড়েছিলাম হেলথ, তো এর মধ্যে এসেছিল যে আমরা ফিজিক্যাল হেলথ বলেছিলাম, মেন্টাল হেলথ, সোশ্যাল হেলথ, এগুলো বলেছিলাম। এই হেলথ নিয়ে যখন হয় সবাই ফিজিক্যাল হেলথ ভাবে, আমার স্পাম ঠিক আছে কিনা, আমার এগ ঠিক আছে কিনা, আমাদের ইন্টারকোর্স ঠিক হচ্ছে কিনা, এই ব্যাপারগুলো নিয়ে। কিন্তু আমরা মেন্টাল আর সোশ্যাল হেলথ নিয়ে ভাবি না। এই যে প্রত্যেক মাসে ট্রাই করছে এবং বাচ্চা আসছে না, তো এই যে মন খারাপ, একটা ডিপ্রেশন, তুই দেখিস ক্লিনিকে প্রচুর লোকের ডিপ্রেশন থাকে আর কি। এই মেন্টাল হেলথটাকে আমাদের অ্যাড্রেস করতে হবে। এবং সোশ্যাল হেলথ, যেটা মনে কর সবসময় যদি কানের কাছে কেউ বলে এতদিন বিয়ে হয়ে গেল কেন বাচ্চা হচ্ছে না, হ্যাঁ, দ্যাট ট্যাবু থিং। বাচ্চা হচ্ছে না বলে সে কোনো রকম ভালো কাজে জয়েন করতে পারবে না। বাড়িতে যদি কোনো অন্নপ্রাশন হয়, কোনো বিয়ের কাজ হয়, যার বাচ্চা নিয়ে সে জয়েন করতে পারছে কিনা, এই সোশ্যাল ট্যাবু, এই সোশ্যাল হেলথ। তো এইগুলোকেও আমাদেরকে যখন অ্যাওয়্যার করবো, তখনই এই আমার পেশেন্টটা ফার্টিলিটারেট হবে। তো এইটাই আমার মনে হয় যে উই হ্যাভ টু অ্যাড্রেস দ্য হোল থিং, নট দ্য বাচ্চা আসছে আমি কিছু ওষুধ লিখে দিলাম, কিছু ইনভেস্টিগেশনস করলাম। উই শুড আস্ক দ্য পেশেন্ট যাদের এই প্রবলেম হচ্ছে, তার বাড়িতে কি অবস্থা, তার মন খারাপ হয় কিনা, কান্না পায় কিনা, অ্যান্ড দেন উই টেক ইট ফ্রম দেয়ার আর কি। মানে মেন্টাল হেলথের জন্য ডক্টরসদেরও বেশি কনসিয়াস হতে হবে পেশেন্টের প্রতি, আর ফ্যামিলি মেম্বারসদেরও বেশি একদম। বিকজ হয় কি, লিডিং কোয়েশ্চেন না করিস না, কোনো মেয়ে তার বরের সামনে বা বাড়ির লোকের সামনে বলবে না মন খারাপ হচ্ছে, বা আমাকে আমার শাশুড়ি কথা বলতে দিচ্ছে না, বাড়ির লোক পাশেই রয়েছে। সো উই হ্যাভ টু আস্ক লিডিং কোয়েশ্চেন্স যে আপনার কি মন খারাপ হয় বা কিছু, বা উই হ্যাভ টু মেক দেম অ্যাওয়্যার দ্যাট ইফ দে ফিল যে, যদি মনে কর কারোর কোনো স্বাদের নেমন্তন্ন বা কোথাও নেমন্তন্ন যাচ্ছে, সে হয়তো কাপড় জামা পরলো, তারপরে ভাবলো যে না আমি যাবো না, এই যে ব্যাপারটা, দিস ইজ আ সার্টেন কাইন্ড অফ ডিপ্রেশন। তো এই ফিলিংস যখন আসবে তার মধ্যে, উই হ্যাভ টু টেল দেম দিস ইজ আ সাইন অফ ডিপ্রেশন, যে তুমি উইথড্রন হয়ে গেছো, তুমি কোনো যে কাজটা ভালো লাগতো করতে ইচ্ছা করছে না, এন্ড ইউ আস্ক ফর হেল্প ফ্রম ইয়োর ডক্টর। তাহলে বিসাইডস দ্য যে আপনার মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথের উপরে কেমন করে ফোকাস করতে পারে আমাদের পেশেন্ট? ফিজিক্যাল হেলথ নিয়ে বলতে গেলে ফার্স্টে তো লাইফস্টাইল বলতে হবে। হ্যাঁ, তো লাইফস্টাইলের মধ্যে যেটা আমরা বলে থাকি যে ওজন কমানো, রেগুলার এক্সারসাইজ করা, ঠিকঠাক করে খাওয়া, এগুলো দেখ সব জায়গাতেই লোকে জেনে গেছে এখন। আমরা বলি ওজন কমাতে, কিন্তু ওজন কমে না। তো উই হ্যাভ টু ফোর্স দেম বা উই হ্যাভ টু টেল দেম যে মানে কি প্রবলেম হতে পারে আর কি। সেটা করলে আমার মনে হয় যে পেশেন্ট আরো বুঝতে পারবে। উই হ্যাভ টেলার মেড থিংস। আমি বললাম টিক বক্সের মতো এটা করতে হবে, পেশেন্ট শুনলো বেরিয়ে গেল, তাহলে হয় না। মানে ওদেরকে বলতে হবে যে না, এই ওজন না কমালে উই ওন্ট ট্রিট দেম বা কিছু, বা এইটা ওজন কমাও। এবং অনেক সময় হয় কি, দেখিস, তুইও দেখেছিস যে তুই বললি, তারপরে দেখা গেল যে না কমছে না, কি করছিস না, কিছুই করছি না। তো এইটা তারপরে এরকম হতো অনেক সময় লিখতে হবে ডায়েটিশিয়ানের কথা। তো ডায়েট ভাবে লোকে ভাবে চিয়া সিড খেতে হবে বা কোনো রকম ফ্যান্সি ডায়েট, বাট রোজের ক্যালোরিটা কমাতে হবে, ভাত কম খাবো, আমি এক্সারসাইজ করবো, এগুলো কিন্তু লোকের মাথায় আসে না। তো দ্যাটস হাউ থিং, এইগুলোকে আমরা বলবো। ইউ মিন টু সে দ্যাট ইনস্টেড অফ গোয়িং ফর আ ফিক্সড প্রোটোকল, each of the diet plan, the weight plan, it should be customized, মানে পেশেন্ট হিসেবে কাস্টমাইজ করা। একদম। যদি মনে কর গ্রামের লোক এলো, সে মুড়ি খাচ্ছে, ভাত খাচ্ছে, তাকে যদি ফ্যান্সি খাবার বলি, সে কোথায় খুঁজে পাবে? নাম্বার ওয়ান, সেখানে তো তোর ব্লিঙ্কিট বা কিছু নেই, সেটাকে ওই খাবারগুলোই খেতে হবে। এবার তুই এমন কিছু একটা এলো যার খুব একটা দে আর নট দ্যাট ওয়েল টু ডু, ওয়েল অফ, তাকে তো আমি ফ্যান্সি ডায়েট কিছু বলতে পারবো না, আমাকে ওইটার মধ্যেই কাস্টমাইজ করতে হবে।
ইউ নো দ্যাট ভেরি ওয়েল না? ওকে, তার মানে আমাদের পেশেন্টসদের জিজ্ঞেস করে নিতে হবে যে ওদের লাইফস্টাইলে কি আছে। ডি অ্যাডিকশনের উপর একটা আর্টিকেল ছিল, সো ইফ ইউ ওয়ান্ট টু লিভ সামথিং ইউ জাস্ট হ্যাভ টু স্টপ ইট। রিল্যাপসও হবে, মানে আফটার আ ফিউ মান্থস ক্রেভিং থাকবে, ইউ উইল স্টার্ট অ্যাগেন, বাট দ্যাট ইজ নাথিং ইজ ডিক্রিজিং। সো যদি স্মোকিং ইজ ব্যাড ফর এমনিতেও জেনারেল হেলথ, স্পার্ম হেলথের উপরেও তো একটা ইফেক্ট আছে, ডিএনএ ড্যামেজ এইগুলো হয়। সো আই ইউজুয়ালি অ্যাডভাইস টু স্টপ স্মোকিং। কেননা স্যার ওই কমাতে বললে ওরা কমায় না একদম। তাই তুই যখন বলিস যে তো মনে কর স্টপ স্মোকিং বা ডিএনএ ড্যামেজ, তুই সবকটা বলিস স্পামের উপরে কি কি এফেক্ট ফেলে তুই বলিস, কি বলিস তুই? স্যার কেন একটু বেশি ভয় দেখালে তুই কি বলিস? আমি তোর কাছে শিখে। সো এটা বলা হয় যে many times we say if we give data to the patient is more comfortable with it. So we tell that যাদের হয়েছে you are not conceiving, so maybe the damage is more, we don't know, but এই theoretically এই জিনিসগুলো হয়। সো আমরা বন্ধ করে দেখতে পারি যে তুমি কনসিভ করছো কি। থিওরিটিক্যালি কি বলিস তুই, মানে কি করতে পারে, মানে কি এফেক্ট পড়ে স্পামের উপরে? স্পার্ম ডিএনএ ড্যামেজ হচ্ছে, স্পার্মের কোয়ালিটি ডিটোরিয়েট করছে স্যার, আর কার্বন পার্টিকেলস গুলো যেটা আছে ইট ইজ হ্যাভিং আদার ইফেক্টস অলসো। স্যার একটু লং ক্যান্সারের বিষয় ক্যান্সার অ্যাঙ্গেলটাও দেখিয়ে দেওয়া হয় পেশেন্ট। আর তুই ফিমেল পেশেন্টদের কখনো জিজ্ঞেস করিস তারা স্মোক করে কিনা? কিন্তু উই আস্ক স্যার, এখন তো জিজ্ঞেস করতে হয় স্যার, বিকজ দে আর মোর ফিমেল স্মোকার্স এন্ড মেল স্মোকার্স। একদম। তখন কি বলিস তুই, মানে যখন ফিমেল পেশেন্ট স্মোক করে তখন তুই কি বলিস? স্মোকিং ইন ফিমেল ইজ মাচ মোর detrimental, বিকজ একটা তো স্যার লং টার্ম স্মোকিং ডিক্রিজেস দ্য ব্লাড সাপ্লাই, ক্লগিং অফ দ্য আর্টারিজ, এগুলো কজ করে। আর কোয়ালিটি মিন্স আজকাল তো স্যার এপিডেমিক আছে আপনার লো ভেরিয়েন্ট রিজার্ভ বা ডিম কম, আমরা ছোট বাচ্চা মেয়েদের মধ্যেও দেখতে পাচ্ছি, মানে লেস দেন 30 ইয়াং অ্যাডাল্টসও দেখছি। সো লাইফস্টাইল তো ম্যাটার করে স্যার। তো স্মোকিং তো বেসিক্যালি উই টেল টু কুইট অনলি। স্যার অ্যালকোহল আবার মুশকিল হচ্ছে স্যার, অ্যালকোহল যদি আমরা বলি লিমিট করতে, তো জিজ্ঞেস করে কত খাওয়া যাবে। জিনিসটা তো আমি জানি না, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি হাউ মাচ ইজ পারমিসিবল। হ্যাঁ, এটা যেটা বলে সপ্তাহে 2 বা 3টে পেক সপ্তাহে বলা হয়, এবার না অনেক সময় সপ্তাহে বলতে ভুলে যাই আর কি, হ্যাঁ, বা এরকম, তো সেটা ভাবে দিনের ভেবে নেয় আর কি। আর একটা যেটা আমি বলি প্র্যাকটিক্যালি বেশি করে শহরাঞ্চলে, যে সুইগি জোম্যাটো এইসব অ্যাপ ট্যাপ ফোন থেকে বাদ, সো দ্যাট when you have a craving or you want to eat something, if you don't have the app you don't order them, ঠিক আছে? এইগুলো খুব প্র্যাকটিক্যাল ব্যাপার থাকে। তো যে পপুলেশনটাকে আমরা দেখি, বা অনেক সময় গিয়ে রাত্রির ধরে কাজ করে, তো আইটি ছেলেপুলে এগুলো, তো আফটার দে ওয়ার্ক লেট নাইটস আর কি, তো তখন ফ্রিজ খুলে প্রচুর জাঙ্কস খেতে ইচ্ছা করে, অ্যান্ড সুগার রাশ হয়। তো উই সে দ্যাট ডোন্ট ইউ কিপ দোজ থিংস ইন ইউর ফ্রিজ আর কি, যাতে ইচ্ছা হলেও কোনো উপায় নেই খাওয়ার জন্য। তো এই প্র্যাকটিক্যাল অ্যাডভাইসগুলো আই থিঙ্ক উই হ্যাভ টু গিভ দেম, আদারওয়াইজ না এই স্মোক করো না, অ্যালকোহল করো না, বা কম খাও, ডাজন্ট ম্যাটার টু এনিথিং আর কি। So, listening to this, a very non-related, not a doctor, had coined a very nice term, which is a hustler lifestyle. I asked also, ki hustler lifestyle to ki. So this was what the person explained, that it means late nights, working too much. সো স্যার এটাও একটা প্রবলেম যে লেট নাইটস আছে, বা ওয়াইফ অন্য জায়গায়, হাজবেন্ড অন্য জায়গায়। সো মেনি a times we hear that the most common reason for infertility is because the people are not staying, the couple is not staying together. একদম তাই। And even the couple staying together, they are on two sides of the bed looking at each other phones. তো এখন বলা হয় যে স্মার্টফোনটাই তো কন্ট্রাসেপশন হয়ে গেছে, মানে এই যে ফোন দেখে যখন হলো, একমাত্র তারা একটা যেটা করে খুব আর কি, যে ওই ফার্টাইল পিরিয়ডে ইন্টারকোর্স করা। এইখানে তুই কি বলিস, যখন মানে বলে আমরা তো ইন্টারকোর্স হয়, হ্যাঁ হয় মাসে 2-3 বার, বাট আমরা ফার্টাইল পিরিয়ড ইন্টারকোর্স করি, তো তুই এখানে কি অ্যাডভাইস দিস এই ব্যাপারটাতে? স্যার because I think we doctors are responsible for creating this fertile period dilemma, you can say, or something, because obviously we tell them ki amra boli oder ki fertile period er shomoy you keep মেলামেশা, আমরা ওদের এক্সপ্লেন করি কেন, but the আপনি বলতে পারেন সাইড এফেক্ট এইটার হচ্ছে দে ডোন্ট স্টে টুগেদার ডিউরিং দ্য আদার পিরিয়ডস। তো স্যার মুশকিল হয়ে যায় যে ওয়ান থিং হচ্ছে যে স্যার টাইমিং হলে একটা মেল সাইকির উপরে একটা প্রেশার হয়, ইট ইজ ফিমেল সাইকি অ্যান্ড মেল সাইকি তো ডিফারেন্ট। তো মোস্ট অফ দ্য কাপলস উই সি দ্যাট there is quite a element of sexual dysfunction which is mostly functional. ঠিক ফিমেল সাইকিটা বলা, মেল সাইকিটা বলছি তারপরে মানে এখানে ফিমেলকে যদি বলা হয় টাইম ইন্টারকোর্স করতে হবে, because females we are more bookish, or they try to follow to the line, so they will want to maintain everything what the doctor has advised. But the thing happens that as soon as the timing is done,
most of the time we see the husband is not comfortable with the timing, or obviously ওদের লাইফস্টাইল যেটা আলাদা, হয়তো যেই টাইমটা মনে হচ্ছে যে ঠিক সেই টাইমে হয়তো কোনো কাজ এসে গেছে, হচ্ছে না। So there is unnecessary tension and stress, and over the time they are having a psychogenic sexual dysfunction বলতে পারেন স্যার। So this is one of the side effects, and another is sir because যেই fertile period-এই শুধু মেলামেশা রাখছে, ওদের একটা prolonged abstinence period হচ্ছে, আর যদি prolonged abstinence period হয়, so that is again also detrimental to the sperm health and quality. So both of these two reasons are leading them to more infertility rather than helping the couple. তোর কি মনে হয় না আমরা as a ডাক্তার এই ফার্টাইল পিরিয়ডটা বলে দিয়ে doing more detrimental things? হ্যাঁ, so we have created a paradox for the couples, I feel, by telling them more about the fertile period, but it is also no wrong not to tell, because আজকাল সব পেশেন্টের কাছে স্যার, again you said mobile is effective contraception, so everyone has a menstrual tracker, everyone has a ovulation tracker, so they know about fertile period. So it is better we tell them, but we tell them also the other parts also, that যেটা আমরা বলি যে to maintain a regular interval of intercourse, যেটা স্যার আমরা ইনফার্টিলিটি ডেফিনেশনে বলি unprotected regular intercourse, so ওই ডেফিনেশনে তো কোথাও আসে না। রেগুলার বললে যখন বলি রেগুলার ইন্টারকোর্স কর, এই রেগুলারটা আমরা কত ভাববে আর কি, হাউ অফটেন? রেগুলারটা মিনিমাম টুয়াইস আ উইক আমরা মিন করি। আমি ওরকমই করি আর কি, কারণ আমি ছেলের সাইকিকটা বলছি, যে ছেলে বলে যে এই কাজ করতে করতে হঠাৎ একটা হোয়াটসঅ্যাপ চলে এলো, আমার ওভিউলেশন মনে হয় হয়ে গেল, ঠিক আছে, এবার ও ভাবলো যে এবার বাড়িতে ফিরে আজ করতে হবে, অ্যান্ড দেন হি মেক্স এক্সকিউজ বিকজ ওর তখন ইচ্ছা করছে না বা কিছু, এটা তো একটা খুব বাজে হয়। তারপরে যখন মানে ওয়ান ট্র্যাক মাইন্ড করে ট্রাই করলো, হ্যাঁ, মেয়েটা কি করে, এটা অ্যাপ ডাউনলোড করে, তারপরে তোর ওই এলএইচ কিট দিয়ে দেখবে, তারপরে তোর মিউকাস দেখবে, সবকিছু করে একদম ফোকাসড হয়ে গেল। হ্যাঁ, ছেলেরাও করতে পারে না। তো তারপরে কি হয় যে যখন পারফরমেন্স হলো না, তারপরেই আরম্ভ হয়ে যায় যে ঝগড়াঝাটি, এই মাসটা আবার নষ্ট হয়ে গেল, এরকম একটা ব্যাপার হয়। তো যেটা এই গাইডলাইনে বলে আর কি নাইসে, যে এভরি 2 to 3 টাইম ডেজ ইন্টারভ্যাল যদি করা হয়, কারণ একটা খুব ভুল কনসেপশন আছে যে আমার স্পাম বা এগ সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায়। আমরা সবসময় বলি যে স্পামটা 72 ঘন্টা থাকবে, 72 আওয়ার্স, এগ 24 আওয়ার্স থাকবে, তো এইসবগুলো বোঝানো হয়। আর একটা প্রবলেম যেটা খুব যারা ট্রাই করছে বলে, তুইও ফেস করবি, যে মেটা বলে ইন্টারকোর্সের পরে সব স্পাম বেরিয়ে গেছে, এইটাকে নিয়ে তুই বল, তুই কি করিস এখানটায়? স্যার, we explain them that the semen, বীর্য আর স্পার্ম, শুক্রাণু হচ্ছে আলাদা। শুক্রাণু হচ্ছে আমরা দেখতে পারি না চোখে, তো অনেক সময় আমরা জীবাণু এই জিনিস টার্মসগুলো ইউজ করি ওদের এক্সপ্লেন করার জন্য। আর বীর্যটা হচ্ছে সিক্রিশন, শুক্রাণু নিজের গতিতে এগিয়ে যায়, আর বীর্যটা যেহেতু সিক্রিশন ওইটা রয়ে যাবে। সো যদি বীর্য বেরিয়েও যায়, দ্যাট ইজ নট আ প্রবলেম, দ্যাট ইজ ওকে। ইট অলসো ডিপেন্ডস আপন দ্য ভলিউম অফ দ্য সিমেন অ্যান্ড অল। তাই জন্য ইট ইজ নট আ প্রবলেম স্যার। অনেকরাই বলে যে আমি কেমন করে শোবো, আমি কি করব, কতক্ষণ শুয়ে বালিশ রাখবো কিনা, শুয়ে রাখবো, টয়লেট যাবো কিনা। হ্যাঁ, তো এই ব্যাপারে যদি একটু সামারাইজ করে দিস, এই বালিশ রাখা, টয়লেট কখন যাব, কখন আমি ক্লিন করব, হ্যাঁ, এই যে ব্যাপারটা থাকে, তো তুই কি বলিস তখন? আনলেস একটা প্রপার ফিজিক্যাল সেক্সুয়াল মানে প্রবলেম আছে বা মেলামেশা ঠিক করে হচ্ছে না, অল দিস রিজনস হচ্ছে বন্ধাত্ব লিড করে না। এটা হচ্ছে একটা মিসকনসেপশন বা ভ্রান্তি, মনের ভ্রান্তি, যে এই কারণের জন্য হচ্ছে না, বিকজ ইটস আ নেচার্স কোর্স। সো এই জিনিসগুলো করলে আপনার চান্স বাড়বে না, বা এইভাবে বা ওইভাবে করলে চান্স বাড়বে না। সো এই জিনিসটা ওদের খুব বোঝানো উচিত। তাহলে স্যার এই ভ্রান্তিগুলো যদি আমরা কাটাতে পারি, দেন এটা একটা স্ট্রেস ক্রিয়েট করবে না, কেন এই জিনিসগুলো আননেসেসারি স্ট্রেস ক্রিয়েট করে। হ্যাঁ, তার বন্ধুদের থেকে, রিলস দেখে যে মিস ইনফরমেশন, টু মাচ অফ ইনফরমেশনের মধ্যে মিস ইনফরমেশন। আচ্ছা, আর একটা যেটা প্রশ্ন মাঝে মাঝেই হয় আর কি, প্রচুর প্রশ্ন পেশেন্ট জিজ্ঞেস করে, এটা আমার জানার দরকার ছিল, যে কবে ডাক্তার দেখাবো, কতদিন ট্রাই করার পরে তারপর আমি মানে ইনফার্টিলিটি স্পেশালিস্টের কাছে যাবো বা ডাক্তারের কাছে যাবো? হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট? স্যার, যেরকম আমরা ইউজুয়ালি বলি যে আমরা মহিলার বয়স তো আমরা সবসময় বলি ইম্পর্টেন্ট কনসিভ করার জন্য। তো 35 বছরের নিচে হলে, যেটা আমি একটু আগেই বলছিলাম, 1 বছর যদি রেগুলার আনপ্রোটেক্টেড ইন্টারকোর্স, রেগুলার যেটা স্যার বললেন অ্যাটলিস্ট মিনিমাম এভরি 2 to 3 ডেজ, আর কোনো প্রোটেকশন ইউজ করা হয়নি, যদি মেলামেশা করেও কনসিভ করছে না, তাহলে তো ডক্টরের কাছে যাওয়া উচিত। আর যদি 35 বছরের উপরে হয় মহিলার বয়স, অথবা আগে কোনো সার্জারি হয়ে থাকে
বা কোনো অসুখ হয়ে থাকে যেখানে পিসিওডি, যেটা এখন সবাইকার পিসিওডি আছে, একদম তাই, তাহলে হয়তো আগেই ডক্টরের কাছে যেতে হবে। স্যার এমনিতে যেরকম আপনি বলেন পিসিওডিতে স্যার এমনিতে আপনি আর কি মানে প্রবলেমস পান কেমন? দেখ, পিসিওডি মানে প্রথমেই যেটা হয় না যে এরা মিসকনসেপশন যে আমার ওভারিতে সিস্ট আছে, আমাকে অপারেশন করতে হবে, আমাকে বাচ্চা হবে না, এরকম মানে কিছুতেই বোঝানো যায় না যে এভরি 5 জন ওভারের মধ্যে একজনের পিসিওডি আছে। তো যখনই একটা লোকের মানে একটা মেয়ের পিসিওডি হলো, তখনই বাবা মা চিন্তা কবে একে বিয়ে দেবো, কবে এর বাচ্চা হবে, বা সে ডিফারেন্ট জায়গা থেকে হচ্ছে। তো তাদেরকে বলা হয় যদি রেগুলার পিরিয়ডস হয়, হ্যাঁ, তাহলে ভয় পাবার কিছু নেই। পিসিওডি আছে তো আছে, কি আছে, কিন্তু রেগুলার পিরিয়ডস হওয়া মানে সে ওভুলেট করছে, তাকে ভয় পাবার কিছু। কিন্তু ইরেগুলার পিরিয়ড 35 দিন 40 দিন হয়ে যাচ্ছে, পিরিয়ড হচ্ছে না, সেই ক্ষেত্রে তুমি ডাক্তার দেখাও, কারণ ওভুলেশন হচ্ছে না, প্রেগন্যান্সির প্রবলেম হতে পারে আর কি। এটাই আমি পাই আর কি, ইটস আ ভেরি কমন থিং। স্যার পিসিওডি পেশেন্টসদের মানে বেসিক্যালি যেটা হয় যে মানে আমরা এটাও কনভিন্স করাই যে ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট, যদি মেডিসিনস দিয়ে যদি এগস ওভুলেট করে মানে ডিম হচ্ছে তৈরি হয় আর ওভুলেশন হয়, তাহলে ওদের কনসিভ করার চান্সেস অনেক বেশি। স্যার পিসিওডিতে তো স্যার লাইফস্টাইলটাও আপনি যেরকম আমরা ডিসকাস করেছি যে ওটা খুবই ইম্পর্টেন্ট লাইফস্টাইল। আর স্যার যেটা আমরা একটু আগে কথা বলছিলাম বয়স নিয়ে, স্যার একটু বয়স কেমন করে প্রভাব করতে পারে? আমরা মানে অনেকদেরই কোয়েশ্চেন থাকে যে বয়স, মহিলার বয়স, বা শুধু মহিলার বয়সই কি ইম্পর্টেন্ট, পুরুষের বয়স ইম্পর্টেন্ট না ফার্টিলিটি? আমি মহিলাদের বয়স বলি, তুই পুরুষের বয়স বল। কারণ আচ্ছা, এই বয়স নিয়ে যা হচ্ছে যে ইটস ভেরি ডিফিকাল্ট। এই কেউ না মানে কি হয়, 20 বছর 21 বছরে বিয়ে হয়ে যায়, তারা 2-3 বছর ট্রাই করে, মেয়েটার বয়স হতে 24-25, সে ভাবলো অনেক বয়স হয়ে গেছে। আবার কারোর মনে কর ঠিক লাইফ পার্টনার খুঁজতে 37-38 হয়ে গেল, সে তখনও ভাবে যে আমার ওরকম বয়স হয়নি বা কিছু। আর এই সেলিব্রিটি জিনিস দেখে একটা প্রবলেম, এই যে এরা দেখে না যে প্রিয়াঙ্কা চোপড়া 40 বছর বয়সে মা হচ্ছে, বা এই সেলিব্রিটি এই হচ্ছে, দে ডোন্ট নো যে এগ ফ্রিজ করা হয়েছে কিনা বা অন্য কোনো উপায় হয়েছে কিনা। তো এটা রং কনসেপশন পৌঁছে যায় আর কি। তো যেটা আমরা বেসিক বলে থাকি প্র্যাকটিসে, যে 35 বছরের পর থেকে এগের কোয়ালিটি কমতে আরম্ভ করে, কিন্তু 35 পরে তো কিছু হয় না, এটা 30-এও হতে পারে, কারোর 25-এও আমরা দেখি যে এগের কাউন্ট কমতে আরম্ভ করেছে। বাট ইউজুয়ালি মানে বেস্ট টাইম টু কনসিভ ওই যেরকম 24 থেকে 28 এই বয়সটা হয়, তারপর থেকে একটু ডিফিকাল্টি হয়, মিসক্যারেজ রেট বাড়ে। বাট যখন যদি বলি 1 বছরের মধ্যে না হলে, ইউ গো টু আ ডক্টর, তখন আমরা স্ক্যান করে বা AMH লেভেল দেখে নিই যে কিরকম কি এগ কাউন্ট আছে, অ্যান্ড উই টেক ইট ফ্রম দেয়ার। বাট ডেফিনেটলি মানে 35 আমরা বলছি, বাট কেরিয়ার শুরু করতে একরকম ব্যাপার হয়। তো সেখানে বলা হবে ইউ টেক ইউর টাইম ইফ দেয়ার ইজ এনাফ রিজন টু ডিলে। কারণ আমি বলে দিলাম যে হচ্ছে না, ইউ ডিডন্ট গেট দ্য রাইট পার্টনার, তখন মুশকিল হয়। আবার গ্রামের দিকে এই গল্পটা চলবে না, সেখানে তোর 22-25-26 যদি প্রেগনেন্সি না হয়, তখন একটা ট্যাবু হয়ে যায়, তখন মেয়েটার উপর একটা টর্চার টাইপের হয়ে যায়। বাট ইন জেনারেল যেটা বলে থাকি, 35-এর আগে হলে ঠিক আছে, বাট ইভেন ইফ ইউ ডোন্ট কনসিভ, ইউ গেট টেস্টেড যে এগের কাউন্ট বা কোয়ালিটি কিরকম আছে, আর তারপরে ইউ টেক ইউর কল যে তুমি কোনটা চাইছো আর কি। আর ছেলেদের ব্যাপারে তুই কি বলবি সেটা? স্যার ছেলেদের বলার আগে আমি জাস্ট একটা জিনিস, একটা প্রবলেম, এটাও মানে বয়স নিয়ে আজকাল এত সব আমরা বলছি আর অনেক ভিডিওস আর এগুলো আসছে। তো রিসেন্টলি একটা মানে একটা ইয়াং গার্ল এসেছিল, শি ওয়াজ অ্যারাউন্ড 26, শি ওয়াজ ভেরি আপসেট, লাইক ওর হচ্ছে এন্ডোমেট্রিওসিস ডায়াগনোসিস হয়েছিল, আর ওকে নিজের যে গাইনোকোলজিস্ট ছিল উনি অ্যাডভাইস করেছেন যে তোমাকে তাড়াতাড়ি বিয়ে করতে হবে। আর ও হচ্ছে শি হ্যাজ জাস্ট স্টার্টেড আ নিউ জব অ্যান্ড শি ইজ সেইং দ্যাট ওয়াই ডু আই হ্যাভ টু ম্যারি, বাড়ি থেকে প্রেশার করছে। এই যে এরকম যে এন্ডোমেট্রিওসিসে আমরা জানি যে কোয়ালিটি তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, বা সিস্ট বারবার হতে পারে, বা যাদের ভাবুন বেশি বয়স কিন্তু ওরা ক্যারিয়ারের জন্য বয়সটাকে ডিলে করতে চায়, বা দে আর ওয়ারিড যে বায়োলজিক্যাল মানে ডিম কমে যাচ্ছে, তাহলে ওদের কি উপায় থাকতে পারে? এগ ফ্রিজিং এর অপশন দেওয়া হয়, বাট এগেইন উই হ্যাভ টু সে যে এই যেটা করছি আমরা 100% নয়। লোকের একটা মিসকনসেপশন আছে যে ব্যাংকে ডিম রাখলাম, যখন তখন বার করে বাচ্চা করে ফেলবো। তো ওই প্রস অ্যান্ড কনসটাকে বলা যে না, এগ ফ্রিজিং ইজ আ অপশন, বাট ইট ইজ নট গ্যারেন্টিড যে তুমি করতে পারো। দ্য কস্ট রিগার্ডিং এগ ফ্রিজিং এই সবগুলো থাকে। তাই এটা মুশকিল হচ্ছে কি, অ্যাজ আ ডক্টর আমাদের সোশ্যাল রেসপন্সিবিলিটি কতখানি আছে। একটা মেয়ে এলো, সে কেরিয়ার করতে চাইছে, হ্যাঁ, আমার একটা ডক্টরটাকে বলা উচিত যে তোমার এই এগ কাউন্ট আছে বা কিছু আছে। অ্যাট দ্য সেম টাইম শি হ্যাজ আ অ্যাম্বিশন, শি হ্যাজ আ ওয়ে অফ থিঙ্কিং
thinking. So we will assist them to tell them not to worry too much. কারণ একটা মিসকনসেপশন তো আছেই যে এন্ডোমেট্রিওসিস থাকলে বাচ্চা হবে না, পিসিও থাকলে বাচ্চা হবে না, বাট আমরা কিন্তু বলে থাকি যদি ওভারিয়ান সার্জারি হয়, এন্ডোমেট্রিওসিস পিসিও থাকে, if you want to have a family then you have to consider what is the right time and you start having, unnecessarily delay করবো না, এইটা মানে মেসেজ অ্যাক্রস হওয়া উচিত। আর এগ ফ্রিজিং, ইয়েস ইট ইজ অ্যান অপশন যে এগ ফ্রিজিং করতেই পারা যাবে, কিন্তু এই মিসকনসেপশন যে এগ ফ্রিজিং মানেই গ্যারেন্টিড বাচ্চা হবে তা কিন্তু নয়। এটা আমাদেরই দায়িত্ব যে না, আমরা যদি এগ ফ্রিজিং করি 40 to 50%। আর একটা অনেক কাপল এসে বলে যে এগ ফ্রিজিং করতে চাই, কিন্তু সামওয়ান ইজ আ ম্যারিড কাপল, সেখানে আমরা এমব্রিও ফ্রিজিং করবো যদি কোনো রকম দরকার পড়ে, ওয়াই এগ আর কি। তো এইটা এমব্রায়ো ফ্রিজিং এর সাকসেস রেটস আর রিট্রিভাল রেটস একদম তাই আর কি। আর তোর মেল এজ নিয়ে তুই তাহলে কিরকম কি বলিস? একটা তো মিসকনসেপশন ছিলই আগে, যে আমরাও আগে বলতাম যে বয়সটা বেশি মানে ফিমেলসদেরই ইম্পর্টেন্ট, শুক্রাণু তো এখন যে কোনো বয়সে তৈরি হতে পারে। আর অনেকেরাই এই মানে এই কনসেপ্টেই ওরা ভাবে, তাই জন্য নিজেদের মানে আমরা এটাও দেখেছি যে একবার টেস্ট করলে ওরা বারবার টেস্ট করতে চায় না, হয়তো সেই টেস্টটা হয়তো 8 বছর আগে হয়েছে। সো তো বেসিক্যালি যেটা আমরা দেখেছি স্যার, অ্যাজ দ্য মেল, একটা এজিং মেল বা মেল ক্লাইম্যাক্টেরিক নিয়েও একটা কনসেপ্ট আছে। রিসার্চ দেখিয়েছে যে যেরকম করে পুরুষের বয়স বাড়ছে মোর আবার 40 ইয়ার্স, তাহলে শুক্রাণুর যেটা আবার ডিএনএ ড্যামেজ হচ্ছে স্যার। তো স্পার্ম ডিএনএ ড্যামেজ যদি বেশি হয় তাহলে দের ইজ আ চান্স অফ মিসক্যারেজ। আর স্যার আমরা এটা বেসিক্যালি এটা তখন রিভিল হয়েছে যখন আমরা আইভিএফ হ্যাজ রিভিল দিস, কেন আইভিএফ ল্যাবে যখন আমরা এজিং মেল বা এজেন্ট মেলের স্পার্মস ইউজ করছি তখন এমব্রায়োস ভালো তৈরি হচ্ছে না। তো যখন টেস্ট যেরকম করে বাড়লো তখন দেখা যাচ্ছে যে ডিএনএ ফ্র্যাগমেন্টেশন বা ডিএনএ ড্যামেজটা বেশি পাওয়া যাচ্ছে এই স্পার্মসে। আর স্যার যেরকম অনেক জেনেটিক ডিজিজ আর অটিজমও লিঙ্কড আছে অ্যাডভান্সড মেল এজ। তো স্যার আই থিঙ্ক এখন যেহেতু আমরা মানে মহিলাদের থেকে পুরুষের দিকে শিফট করছি, আমরা এটাও দেখছি আমাদের, স্যার আপনিও দেখেছেন হয়তো আমাদের আরবান এরিয়াতে বেশি মেল ইনফার্টিলিটি ইনসিডেন্সটা অনেক বেশি স্যার। যখনই আমরা স্পার্ম রিপোর্ট দেখছি তখনই আমরা দেখছি যে অ্যাবনর্মাল স্পার্ম রিপোর্ট। এই পলিউশন কিছু কারণ করে কি? এই যে তুই বললি রিসেন্ট রিসার্চ কিছু এসেছিল যে পলিউশন এফেক্টস দ্য বোথ স্পার্ম এন্ড এগ কোয়ালিটি। হ্যাঁ স্যার, মানে পলিউশন তো অবভিয়াসলি পলিউশন তো সবকিছু এফেক্ট করছে স্যার, আমাদের জেনারেল হেলথ, জেনারেল এয়ার কোয়ালিটি যেটা আছে স্যার। এই রিসেন্টলি একটাও এসেছিল এই এশরের যে 40th কনফারেন্স, এশরে আমাদের ইউরোপিয়ান যে সোসাইটি আছে আইভিএফ এর, সেখানে একটা অস্ট্রেলিয়ান স্টাডি অ্যানাউন্স হয়েছিল যেখানে ওরা অনেক লার্জ নাম্বার অফ পেশেন্টসে দেখেছে, আর দেখেছে যে এয়ার পলিউশন ভার্সেস প্রেগনেন্সি রেটস, আর দেখেছে যে ডিফারেন্ট পিরিয়ডস অফ এক্সপোজার্স, আর দেখেছে স্যার আপ টু 2 weeks অফ যদি ব্যাড এয়ার কোয়ালিটি এক্সপোজার থাকে ফিমেলের, তাহলে স্যার প্রেগনেন্সি রেটস আর ড্রপিং বাই আপ টু 40%। বিশাল নাম্বার। হ্যাঁ স্যার, আর 3 মাসের বেশি হলে তো স্যার দেখা যাচ্ছে যে লাইভ বার্থ রেটসও কমে যাচ্ছে। সো তো এয়ার পলিউশন ইজ অবভিয়াসলি একটা তো সমস্যা আছে। তো স্যার যেরকম আপনার এক্সপিরিয়েন্সে মানে এয়ার পলিউশনটাকে আমরা কেমন করে মানে অ্যাজ অ্যান আইভিএফ ডক্টরস আমরা কেমন করে ওইটাকে কন্ট্রোল করতে পারি আমাদের আইভিএফ? কিছুই তো করার নেই বেসিক্যালি, তুই বললে তো আর সে তো গ্রামে গিয়ে থাকবে না, মানে এটা উই টেল দেম দিস আর দ্য থিংস দ্যাট ক্যান এফেক্ট ইউর স্পার্ম কোয়ালিটি অ্যান্ড নাও ইউ ডিসাইড যে হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। মানে আমি তো আর সবকিছু করতে পারবো না, উই জাস্ট ক্যান গিভ দেম দ্য ইনফরমেশনস আর কি।